কোচিংয়ের জায়গাটায় আসি। কোচিংয়ে যখন আসলেন তখনও তো নানা রকম আলোচনা হচ্ছিল যে অ্যাজ এ সিলেক্টর আপনি খুব ভালো করছিলেন এবং এরপরে প্রধান নির্বাচকের জায়গাও ফাঁকা হচ্ছিল, নানা রকম আলোচনাই চলছিল তখন। এর মধ্যে আপনি সিদ্ধান্ত নিলেন যে চাকরিটা করবেন না। তখনও তো অনেকে হয়তো বা বলেছে যে একটা সিকিউর চাকরি বা মানে ভালো চাকরি, সম্মানজনক চাকরি, সেখান থেকে কোচিংয়ে যেহেতু আপনাকে নতুন করে আবার প্রমাণ করতে হতো, আপনি 8 বছর একটা জায়গায় অলরেডি প্রমাণ করে ফেলেছিলেন, ওই সিদ্ধান্তটা হুট করে মানে কেন নিলেন, নাকি আপনার প্ল্যানই ছিল যে আপনি কোচিংয়ে আসবেন? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্ল্যান ছিল ঠিক সেভাবে বলবো না, প্ল্যান ছিল বাট সেটা তার আগে। মানে আমি যখন বললাম যে কেরিয়ার শেষে আমি যখন কোচিংয়ে আসলাম, 4 বছর কোচিং করানোর পরে সিলেকশনে আসলাম, তারপরে এই সময় এসে হুট করে যে কোচিংয়ে চলে আসবো এইভাবে প্ল্যান ছিল না। বাট ফর লং রান আমি কোচিংয়ে আসবো এটা প্ল্যান ছিল। কারণ আমি যখন ন্যাশনাল সিলেক্টর হই আমার প্ল্যানই ছিল এইচ গ্রুপ সিলেক্টর 8 বছর করেছি, ন্যাশনাল সিলেক্টর আমি 3 থেকে 4 বছর হাইস্ট কন্টিনিউ করবো। 3 থেকে 4 বছর করে তারপরে আমার কেরিয়ারটা চেঞ্জ করব, যেটা ক্রিকেটের সঙ্গেই থাকবো, হয়তো কোচিংয়ে যাব। সো 1 বছর করার পর আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশ ক্রিকেটে কোচদের, লোকাল কোচদের মানসিক ব্যাপারে একটু ডিফারেন্টভাবে চিন্তাভাবনা ক্রিকেট বোর্ড শুরু করেছে। আপনি দেখবেন আমাদের তখন সালাউদ্দিন বেগকে ইনক্লুড করলো বাংলাদেশ টিমে, সোহেল বেগে টাইগারের হেড কোচ করলো, আমাদের লোকাল কোচদের তখন বিভিন্নভাবে প্রমোট করা শুরু হলো। তখন আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য রাইট টাইম। মানে আমি সিলেকশনে খারাপ করছিলাম বা আমি সিলেকশনে প্রেশারে ছিলাম বা এই ধরনের কোনো ব্যাপারই ছিল না, আমি কিন্তু সিলেকশনটা খুব এনজয় করছিলাম, খুব ভালোই যাচ্ছিল। বাট ওই যে আমাদের দেশি কোচদের যখন একটা মূল্যায়ন ক্রিকেট বোর্ড দেওয়া শুরু করলো, তখন আমার কাছে মনে হলো যে এখন যদি আমি কোচিংয়ে আসি আর আমি যদি সেই মূল্যায়নটা পাওয়া শুরু করি, তাহলে হয়তো ফিউচারে আমার জন্য কোচিংয়ের যে একটা লম্বা 8-9 বছরের গ্যাপ হয়েছে সেটা রিকভার খুব কুইক করা সম্ভব। এটা হলো মানে একদম রিয়েল ফ্যাক্টটা। তো সেখান থেকেই কোচিংয়ে আসা। তবে হ্যাঁ, কোচিংয়ে আসার পরে লাখও ফেভার করেছে, সেটা নির্দ্বিধায় বলতে হবে। তারপরে শুরুটাই ডিপিএল দিয়ে, মানে জাস্ট ফেব্রুয়ারিতে রিজাইন করলাম, তারপরে মার্চে ঢাকা প্রিমিয়ার লিগে ঢুকলাম আবাহনী দিয়ে, তারপরে তো বাকি গল্পগুলো আমরা অনেকবার শেয়ার করেছি আসলে। এবং ওই টাইমে কেউ বলেছিল কিনা যে মানে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন বা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন? অনেস্টলি যদি আপনি আমাকে বলেন, তখন অনেকের ধারণা ছিল যে এমন একটা সময় আবাহনীর কোচিংয়ে গেলাম যখন আবাহনী স্বাভাবিকভাবে আওয়ামী লীগ রিলেটেড একটা ব্যাপার নিয়ে মানুষ চিন্তা করে। বাট আমি যখন কোচিং করিয়েছি, আমি কিন্তু আবাহনী ওই আবাহনী না, আপনারা দেখেছেন আবাহনী কিন্তু নতুন একজন মানুষ দায়িত্ব নিয়েছে এবং সেই দায়িত্বটা মামুন শেখ বসিউদ্দিন মামুন ভাই দায়িত্ব নিয়েছে। নেওয়ার পরে আমাকে যখন কল করলো, নতুনভাবে একটা আবাহনী গঠন করা হলো এবং মোটামুটি একটা অল্প বাজেটের মধ্যে যে কীভাবে করা যায় সেভাবে দায়িত্বটা দেওয়া হয়েছিল। পরে সেই বাজেটটা আমি নেগোসিয়েশনের মাধ্যমে বা ডিসকাশনের মাধ্যমে কিছুটা বাড়িয়েছি, সেখান থেকে মোটামুটি একটা এভারেজ ভালো টিম করেছিলাম। চ্যাম্পিয়ন টিম হয়তো কেউ ট্রিট করেনি, বাট প্রেশারটা ছিল। আপনি যেটা বললেন যে এত বড় রিস্ক এই সময় নিলাম, এবং রিস্ক সবচেয়ে বড় যে বিষয়টা, কোচিংয়ে এসেই আমি কিন্তু সেফ সেটে থাকার জন্য হয়তো অন্য কোনো টিম মানে সেফ টিমে অপশনে যেতে পারতাম। বাট এক হলো কোচিংয়ে আসাটা একটা রিস্ক, এত বড় রিস্ক যেটা আমার সিলেকশনের কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও রিজাইন করে চলে আসা, তারপরে সে আবাহনীর ওই আবাহনীর দায়িত্বটা নেওয়া। তো সব কিছু মিলে হ্যাঁ, আপনি যেটা বললেন অনেকেই বলেছে, ইভেন আমার ফ্যামিলি মেম্বারও অনেক প্রেশারে ছিল যে কোনো ঝামেলা আছে কিনা বা এসে। সো রিস্ক ছিল, বাট ওই যে উপরে একজন আছেন, উনি আমার জন্য ভালো কিছু হয়তো লিখে রেখেছিলেন, সেই জন্য সিদ্ধান্তটা দিন শেষে ভালোই হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.